জাঙ্কুকের কোনো খোঁজ খবর নেই, কলেজে নেই, বাড়িতে নেই, রাস্তায় নেই, আশেপাশে কোথাও নেই। তবে তার ফ্যামিলি ঠিকই আছে। তাকে শ্বশুর বাড়ি থেকে স্বয়ং শ্বশুর শাশুড়ি দেখতে এসেছে। আপাতত তারা নিজেদের মাঝে থেকে বসে আদরের বন্যা বয়ে দিচ্ছে। তেও চুপচাপ আদর নিচ্ছে। এই আদরটুকু তার জন্যই বরাদ্দ। একবার শ্বশুরের প্রশ্নের উত্তর দিচ্ছে, আর একবার শাশুড়ির প্রশ্নের উত্তর দিচ্ছে। সব থেকে কঠিন উত্তরটি ছিল শ্বশুরের করা এই প্রশ্নের। জাঙ্কুক, আর তোমার পরিচয় আছে, এই খবর আমি কেন জানতে পারলাম না? তোমাদের গোপনীয়তা তবে আমার চোখ ফাঁকি দিয়ে দিল? এই কথার পরিপ্রেক্ষিতে তে কি উত্তর দিবে বুঝে উঠতে পারল না। তবে শিওর, এরা নিশ্চয়ই ভেবে নিয়েছে জাঙ্কুকদের আগে থেকে পরিচয় ছিল। নামজুন খানের বিশ্বাসীরা গোপনে প্রেম করেছে এবং নিজেদের আত্মবিশ্বাসও হারাতে বসেছে। যাক, তার জহুইযোগকে ফাঁকি দেওয়ার মতো একজন তো আছে যে বাপের ওপর দিয়ে যাবে। কিন্তু আসলে তাই নয়, বাপের ওপর দিয়ে এখনো যেতে পারেনি। তার থেকে নামজুন খান আরও এগিয়ে আছে। দেখে ছেড়ে দিল আপাতত। ফোন বের করে মেসেজ অপশনে গেল, টাইপ করলো, তুমি আমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারোনি। 22 বছরে প্রেম করে বিয়ে করে আজ পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের জন্য সব মিলিয়ে 2 মাস স্যাক্রিফাইস করেছি। আর তুমি এত বয়সে বিয়ে করে বউকে বাপের বাড়ি ফেলে রেখেছ। প্রাপ্তি আর অভিজ্ঞতায় তুমি আমার 2 আঙ্গুল নিচে পড়ে থাকবে। মেসেজটা লিখে সেন্ড করে তৃপ্তি হাসলো নামজুন, কিন্তু এই হাসি একটু পরে চুপসে গেল যখন দেখলো ছেলে বউ তার দিকে বড় বড় করে তাকিয়ে আছে। সেই দৃষ্টিকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে সামনে রাখা ফুডসের প্লেট থেকে একটা আপেলের স্লাইড তুলে চিবুতে লাগলো। কিন্তু তার এই আরামের খাবার গিলতে দিল না তে। অবাকতা কাটিয়ে ডাকলো, পাপা। ব্যাস, যা হওয়ার তাই হলো। ছেলে বউকে পাশে বসিয়ে ছেলেকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এবার বুঝো, মিষ্টি এসে বলল, তুমি কিছু দেখোনি মা? আমি দেখেছি পাপা। তে সত্য প্রতিবাদ করে। কোনো বাবা কোনো ছেলেকে এমন মেসেজ পাঠাতে পারে? তে জানতো না। তা আবার প্রতিযোগিতা। হাতে থাকা ফোনের লাইট জ্বালার সাথে সাথেই তে চোখ রাখলো, একটু লজ্জা পেল না। জাঙ্কুক রিপ্লাই দিয়েছে খুব সুন্দরভাবে, নিজের বয়সী বউকে নিয়ে আমার ছোট বউয়ের সাথে মেলাতে আসবেন না পাপা যান। আমার ছোট বউ হলেও অধৈর্য নয়, বরং ধৈর্যশীল। বুঝতার কি গোপন প্রতিযোগিতা বাবা ছেলের। তে হাঁ করা মুখটা বন্ধ করে দিতেই তে ফোনটা নিচে নিতে চায়। নামজুন খান থেকে ফোনটা না দিয়ে আবার বলে, তুমি কিছু দেখোনি মা? তে উঠে যায়। জাঙ্কুকের মেসেজের শব্দগুলো একদমই মিথ্যা। মিথ্যা অহংকার মেনে নিতে পারে না তে। বর্তমানে সে এখন প্রচন্ড অধৈর্যশীল ব্যক্তির ভূমিকায় আছে। বোঝাতে চেয়েও বোঝতার হতে পারছে না। মনে মনে আওড়ায়, মিথ্যা, সবকিছু মিথ্যা। জাঙ্কুকের সাথে আবার মুখোমুখি হবে সে। খোলাখুলি কথা বলা উচিত এবার। ফোনটা নিয়ে ছাদে চলে যায়, দরজাটাও বন্ধ করে দোলনায় বসে পড়ে। কন্ট্যাক্টে গিয়ে জাঙ্কুকের পার্সোনাল নাম্বারটা বের করে ডট দিয়ে সেভ করে রেখেছে। কোনো নাম নেই, কি নামে সেভ করবে ভাবা নেই। একটু ভাবলো, চিন্তাগুলো কুণ্ডলি পাকালো, তেমন কোনো নাম পাওয়া গেল না। স্যার, জাঙ্কুক স্যার দিয়ে সেভ করবে, তাতেও মন সায় দিল না। সেই নামে একটা নাম্বার অলরেডি সেভ, জানে সবাই সে নাম্বার। কিন্তু এই নাম্বারটা জাঙ্কুকের আপন মানুষের জন্য ব্যবহার হয়। তে এখন আপন মানুষ, তাও আবার একান্তই আপনজন, যেখানে কোনো ফাঁক থাকতে নেই, দূরত্ব থাকতে নেই। তে হুট করে কেমন বেগম বেগম ফিল হলো। জাঙ্কুক খানের বেগম। তে ডট ডট কেটে লিখলো, খান সাহেব। বাহ, এবার যেন পরিপূর্ণ। বুকটা ভরে শ্বাস নিয়ে সাহস সঞ্চার করলো। তারপর কল দিল। ভাগ্য ফেরে কলটা রিসিভ হলো না। দ্বিতীয়বার দুমনা করে আর কল দিল না। ফোনটা রেখে দিয়ে গাঁদা ফুল থেকে একটা ফুল তুললো, কানের পাশে গুছলো। তখনই দরজায় টোকা পড়লো। ভেতর থেকে কাজিন ডাকলো, আপু তাড়াতাড়ি এসো, মাইমা ডাকে। তে তৎক্ষণাৎ মাথায় ওড়না দিল, ফোন নিয়ে নিচে ছুটলো। যে হোক জিসু বেডরুমে বসে আড্ডা দিচ্ছে। তে আসলে জিন পাশে টেনে বসালো। তারপর তার ব্যাগ থেকে সংখ্যা 3 বাক্স বের করলো, গহনার বাক্স। তের হাতের ওপর রাখলো। হালকা হেসে মাথায় হাত বুলিয়ে বলল, হুট করে বিয়েটা হয়ে গেল, নতুন বউয়ের মুখ দেখলাম অথচ গয়না পরালাম না, এটা কি হলো? তাই তোমার পাপা নিজে গিয়ে ছেলের বউয়ের জন্য পছন্দ করে গহনা এনেছেন। যিশু হাসি মুখে বলল, তার কি দরকার ছিল বিয়ানি?
আপনি তো সোনা দিয়ে মুখ দেখেছেন, আপনার দেওয়া চূড় আমি খুলতে দেইনি। দেখুন না কি সুন্দর লাগছে। হাত বাড়িয়ে দেখাইতে সত্যি হাত দুটো সুন্দর লাগছে। বিবাহিত মেয়ের হাত খালি রাখতে হয় না, তাই চুর পরিয়েছি, তাই বলে গহনা দেব না? আমার জাঙ্কুকের বউ বলে কথা। মেজো কাকি গহনার বাক্সগুলো একে একে খুলে 3 সেট গহনা, একটা সীতা, আর একটা জড়োয়া, আর একটা পাতা স্টাইল সিম্পল হার, রাফ ইউজ করা যাবে, যে নিজ হাতে তা থেকে পরিয়ে দিল আর বলে, এটা সব সময় পরে থাকবে, বুঝলে? নাক ফোড়াওনি কি এখনো? আচ্ছা, আমি সময় করে এসে পার্লারে নিয়ে নাক ফুরিয়ে আনবো। চুর কিন্তু খুলবে না, এতে স্বামীর হাত বাড়ে। এত গহনা পেয়ে তের মনটা আবার খারাপ হয়ে গেল। দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছিল, কিন্তু তাকে আর পিছু ছাড়বে? ছাড়ছে না তো। এত সব পাওয়ার জন্য কি বিয়েটা হয়েছিল? হাতে চুল পরে থাকতে তার বেশ সমস্যা হচ্ছে, হাত চুলকাচ্ছে। এখন এতটা চুলকায় না, কিন্তু গলার নিচটা যেখানে হাড় রাখা হয়েছে সেখানে চুলকাচ্ছে। এত এত সমস্যাগুলো কেন জেগে ধরেছে? এই যে রান্না বান্না করা উত্তম না? ইন্ডাকশন কুকারে না হয় করলো, অতটাও গরম লাগবে না। যে বিলাসিতায় শান্তি নেই, সেই বিলাসিতায় কি লাভ? যিশু বাকি দুটো সেট আর মালিককে তুলে রাখলো। মেয়ে তার যে সুখের সাগরে ভাসবে এটা বোঝা হয়ে গেছে, কিন্তু জামাইয়ের পাত্তা নেই। ছেলেটা যে গেল আর এলো না, লজ্জায় কি আসতে চায় না? কে জানে। তার মেয়ের মতো বউকেও কোনো পুরুষ দূরে থাকতে পারে? অসম্ভব। তের বড্ড কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বলবে খুঁজে পাচ্ছে না। আগে তো কল রিসিভ করুক, কিন্তু সেটাই তো করলো না। মাঝরাতে তার ঘুম ভেঙে গেছে, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সেই সুপুরুষ কাছে এসেছে, একেবারে কাছে, যতটা কাছে এলে মানুষটার গলা জড়িয়ে ধরা যায়। তে গলা জড়িয়ে ধরেনি, সোজা দাঁড়িয়ে আছে, কিন্তু তার সুপুরুষ সোজা দাঁড়ানো অবস্থায় নেই, তের উপর ঝুঁকে আসছে। আস্তে আস্তে গালে টুপ করে চুমু খেয়ে নিয়েছে। সেই চুমুতে তের ঘুম ভেঙে গেছে। এখন বড্ড জাঙ্কুকের কথা মনে পড়ছিল। এমনিতে তার মুখোমুখি হতে ছটফট করছে, তার উপর লোকটা সুপুরুষ হয়ে ঘুমে হানা দিচ্ছে। মিনিট 6 পর তের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে জল করছে। খান সাহেব কল ব্যাক করেছে। তের মুখে অদ্ভুতভাবে সাথে সাথে হাসি ফুটে ওঠে। খুব খুশি লাগছে। এতটা খুশি হওয়া উচিত কিনা জানে না, তবুও ভাগ দেবে না। গলা খাকারি দিয়ে কণ্ঠ ঠিক করলো, আজ 4 দিন বাদে কথা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কল দিয়েছিলে? তুই প্রয়োজন নেই। আপনার মম আমাকে গহনা দিয়ে গেছে, এগুলো এখন আমার গা চুলকাচ্ছে, আপনি খুলে নিয়ে যান। আমি ঢাকায় আছি, জামালপুর থাকলে নিশ্চয় খুলে নিয়ে যেতেন। তে ইম্পর্টেন্ট কিছু থাকলে বলো, অনেক রাত হয়েছে, ঘুমাও। আপনার সাথে আমার কথা আছে। ফিরে বলছি, আপনার কাজ কি আরো থাকতে হবে? হ্যাঁ। যত তাড়াতাড়ি সম্ভব আসবেন, তত তাড়াতাড়ি আমি ক্লিয়ার হব। আমার বিবাহিত জীবনের ভবিষ্যৎ কি আমি জেনেই ছাড়বো। উড়তে দিয়েছি 10 উড়ো, ডানাবিহীন পাখি হওয়ার শখ হলো কেন এত? উড়ে উড়ে কোথায় যাব? সেই তো এই নিরেই ফিরতে হবে। মন চাইলে ফিরো না। আপনি কি চান স্যার? তুমি কি চাও সেটা আগে ঠিক করো। আমি তো বলেছি আমি কি চাই। ঝামেলাবিহীন একটা জীবন চাই, ক্যারিয়ার করতে চাই, আব্বু আম্মুর কাছে থাকতে চাই। আর তোমার চাওয়াটা আমি পূরণ করতে হেল্প করছি। তারপর? চুপ থাকে জাঙ্কুক। তারপর কি হবে কে জানে। কাল কি হবে মানুষ সেটা বলতে পারে না। আর সেখানে 4-5 বছর পর কি হবে সেটা কিভাবে বলবে? তে বুঝতে পেরেছে জাঙ্কুক আর কথা বলবে না, তাই সে বলে, আপনি আসুন, তারপর আপনার সাথে কথা আছে। জাঙ্কুকও বুঝে গেছে এই মেয়ে সব কথা ভাঙিয়ে ছাড়বে। ঢাকা থেকে ফিরে তের সাথে দেখা করে জাঙ্কুক। মেয়ে জামাইয়ের সাথে যাচ্ছে দেখে যিশু খুশি মনে যেতে দেয়। রেস্টুরেন্টে বসে আগে খাবার অর্ডার করে। এখানে খাবার পেতে পেতে সময় যাবে ঘন্টাখানেক। ওয়েটারকে মেনু সিলেক্ট বুঝিয়ে দিয়ে সরাসরি তের পাখনে দৃষ্টি নিক্ষেপ করে। জানতে চাই, তো এবার শুনি তোমার সব কথা। রাখবেন না তো স্যার? আপনি কথায় কথায় হাইপার হয়ে গেলে আমার ভীষণ ভয় লাগে। অভয় দিলাম, বলো। তে এটারই অপেক্ষায় ছিল, একদম রেডি হয়ে এসেছে, তাই শুরু করে। অনাকাঙ্ক্ষিতভাবে হলেও আমি আপনার স্ত্রী। আপনি আমায় বিয়ে করেছেন, আমাকে সাহায্য করেছেন, একটা আনমেরিড মেয়ের মতো চলতে বলেছেন।
আমিও এটা চেয়েছি, কিন্তু স্যার এরপর কি হবে? আমি নিজেকে গুছিয়ে নিয়ে বাবা মাকে নিয়ে দিব্যে থাকবো, কিন্তু তাদের পর আমি কার কাছে যাব? আমার ছাদ কি হবে? বাকিটা জীবন একা কিভাবে কাটাবো? জীবনে যাই থাকুক, সঙ্গীবিহীন কাটানো দুঃখ সহ ব্যাপার। আমিও একজন সঙ্গী চাইবো। এই যে আপনার আর আমার বন্ধন, আমার ঘরে বাইরে এত সমাদর, আমি খেয়ে হারিয়ে ফেলেছি স্যার। আমার সব দিক থেকে আনম্যাচড। আমাদের তো সংসারও সম্ভব নয়। আপনি জেনে বুঝে এই উপকারটা কেন করতে গেলেন স্যার? এটা তো আপনারই ক্ষতি। আপনার তো এখন বউ বাচ্চা নিয়ে সংসারের সময়, সেখানে আমার জন্য কি আপনি আটকে থাকবেন? আপনার ফ্যামিলি কতটা এক্সপেকটেশন নিয়ে আছে সেটা আমি দেখেছি। আমার কথা ভাবলেন, কিন্তু আপনার কথাটা ভাবলেন না স্যার। তাহলে এই বিয়েটা কেন করতে গেলেন? আমি জলে ভেসে যাই, তাতে আপনার কি? আপনি কেন আমায় বিয়ে করলেন? একের পর এক প্রশ্ন ছুড়ে চুপ হয়ে যাইতে জাঙ্কুকের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই। উত্তরের অপেক্ষায় সময় গুনে জাঙ্কুক নিচের দিকে মাথা নুইয়ে বসেছে। তে যে তার জন্য এত দূর চিন্তা করে অস্থিরতায় দিন কাটাচ্ছে তার ধারণারও বাইরে। সত্যি তো, জাঙ্কুকের এখন বউ বাচ্চা নিয়ে সংসার করার সময়। তাহলে কেন সে তের মতো একটি ছাড়া পাখিকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে ছেড়ে রেখেছে? নিজের কথা তো ভাবা উচিত ছিল তার। পরের উপকার করতে গিয়ে নিজেই ভুলে গেল। এত সব চিন্তা মাথায় নিয়ে মেয়েটা কি ঘুমিয়েছে এতদিন আদৌ? তো তুমি কি আমার সাথে সংসার করতে চাইছো? প্রশ্নের জবাবে প্রশ্ন, তাও এমন প্রশ্ন তের চিন্তাধারাকে গতি প্রদান করে এবং আপাকে শীর্ষে পৌঁছে দেয়। জাঙ্কুকের চেহারা দেখে বাকিটা ভরকে যায়। তে, তুমি কি আমাকে পছন্দ করো? আবার প্রশ্ন, উত্তর না জানা প্রশ্ন। টিক মার্ক দেওয়া হবে এক ঘটি কনফিউশন নিয়ে। বেশ কয়েকটি অপশন। একবার খাঁচায় বন্দি হলে তোমার পার নেই, আমি আছি। ভেবে চিন্তে বলো তোমার আসলে কোনটা চাই। এবার আরো জটিল অপশন। তের ফেসটা কাদো কাদো হয়ে যায়, ঠোঁট ভেঙে বলে, আমি জানি না স্যার। কে জানে? আমি। দ্বিধা কাটাতে এসে আরো দ্বিধায় ডুবে যাইতে অবস্থা বেগতিক। এখনই কেঁদে দেবে। জাঙ্কুক বুঝতে পেরে রসিকতার সুর টানে। মেয়ে, তোমাকে ভালো ভেবেছিলাম। তুমি তো দেখি খুব একটা সুবিধার না। চিন্তায় চিন্তায় জ্বর চলে এলো তের। এখন সে শয্যাশায়ী। যে পড়ালেখার জন্য এত কিছু, সেই পড়ালেখা কাকে বলে, কত প্রকার ও কি গ্রামার বই তুলে দিয়ে সেটা মুখস্থ করার আগেই মনে পড়বে না। তে যে একজন ছাত্রী, জীবন এখন জাঙ্কুকময়। এই আছে এই নেই, ধরতে গিয়ে উড়িয়ে দেওয়া অবস্থা। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে প্রচুর। ভাঙা গলায় যিশুকে ডাকলো, আম্মু। যিশুর ডাক শুনে রুমে এলো। মেয়েকে চিত হয়ে পড়ে থাকতে দেখে অস্থির হলো। কি হয়েছে তে? ফোনটা চার্জে, একটু দাও না। যিশু ফোন এনে হাতে দিল। সন্দেহবশত হাত চেপে ধরলো, ছেড়ে দিয়ে কপালে হাত রাখলো, ঘাড়েও রাখলো। চিন্তিত হলো। গা দেখছি একটু গরম, মাথা ব্যথা করছে। শরীর কেমন লাগছে? এনার্জি পাচ্ছি না আম্মু। সারাদিন খেয়েছিস কিছু? কোথায় কোথায় ঘুরলি? তে উত্তর দিল না। সারাদিন খেলো আর কই, খাওয়া দাওয়া সব চান্দে উঠে দিয়েছে জাঙ্কুক। পেট উঠতে এখন অনীহায় ভুগছে। রেস্টুরেন্ট তো তখনই ছেড়েছে। দূরত্ব বাড়িয়েছে জাঙ্কুকের থেকেও, কিন্তু বাসায় ফেরেনি। শীতের আগে ঠান্ডা বাতাসে গা ভাসিয়েছে। ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে নদীর পাড়ে বসে একাকী। কেউ দেখেনি, কেউ জানেনি, সেজন্য বোধহয় গাটা কেমন হচ্ছে। তে জাঙ্কুকের নাম্বারে একটা মেসেজ পাঠায়। আমার ধারণা আপনি আজীবন ব্যাচেলার লাইফ লিড করতে চাইছেন, ঠিক আপনার ভাইয়ের মতো। সেজন্য আপনার পাপা আপনাদের ওপর বিরক্ত। কথাটা কতটুকু সত্য উত্তর জানাবেন, কারণ এই উত্তরটুকু আমাকে পথ দেখাবে। সেন্ড করে দিয়েই ফোনটা বালিশের পাশে রাখে। বুক অব্দি কম্বল টেনে চোখ বন্ধ করে। এভাবে কতক্ষণ সময় পর হয়ে যায় জানা নেই। হঠাৎই কপালে ঠান্ডা অনুভূত হয়, চোখ মেলে। কপালে জলপট্টি। যিশু মেয়ের পাশে বসে কপালে জলপট্টি দিচ্ছেন। কে বিরক্ত হয়, ছড়িয়ে দিয়ে উল্টো ঘুরে শোয়। যিশু চেপে উঠে বলে, আম্মু প্লিজ, কিছু হয়নি আমার, দিতে হবে না জলপট্টি। আরে শরীরটা গরম লাগছে, একটু পরেই দেখবি ঘুমিয়ে জ্বর চলে আসছে। আয় জলপট্টি দিয়ে দিই। লাগবে না। লাগবে না আবার কি? জ্বর কমবে কিভাবে তাহলে? একটা কাজ করো, তাহলে জ্বর কমে যাবে। কি কাজ? তোমার বিআইয়ের নাম্বারটা তুলে আমার ফোন থেকে কল দাও আর বলো আমার জ্বর এসেছে। বাকিটা উনি করবে। আরে ওনার
আপনারা তো অস্থির হয়ে পড়বে এটা শুনলে। কত ভালোবাসে তোকে, দেখলাম তো, একদম কাজ ছাড়া করছিল না। হোক একটু অস্থির, আমি তো চাই অস্থির হোক। তোমরা একাই কেন হবে? মেয়ে বিয়ে দিয়েছ, এখন শ্বশুর বাড়ির লোকজন অস্থির হোক। যিশু আর মেয়ের সাথে পেরে ওঠে না, কিছু তো একটা হয়েছে। জামাইয়ের সাথে দেখা করতে গেল, কিন্তু ফিরে এসে মেজাজ খারাপ করছে। ঝগড়া হলো নাকি? যিশু বেয়াইকে ফোন দেওয়ার আগে থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো, একটু চিন্তিত হলো, জানতে চাইলো জামাইকেও কি ফোন দিব। খবরদার। কথা শেষ করার আগে নিষেধ বার্তা, রাগে ফুঁসছেতে যিশু আলগোছে উঠে যায়। বেয়াইকে তৎক্ষণাৎ কল দিয়ে তের ব্যাপারে জানায়। জাঙ্কুক বেশ ক্লান্ত, বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিল। ডিনার সেরে এসে ঘুমাতে যাবে। ডাইনিং এ গিয়ে ফুল ফ্যামিলিকে একসাথে পেল। মামাতো বোন প্রমিও আছে। নামজুন খান ছেলেকে একবার দেখে খাওয়া শুরু করলো। খাবার পর কথাটা বলবে মনস্থির করলো। অযথা খাবারটা নষ্ট করতে চাইলো না। যথাসময়ে খাবার শেষ হতেই মুখ খুললো, হাসি মুখে জিজ্ঞাসা করলো, দিনকাল কেমন যাচ্ছে জাঙ্কু? ভালো পাপা, আমি তোমার উপর গর্বিত। কি নিয়ে পাপা? এই যে তুমি আমাকে এত বড় একটা গিফট দিলে, সেটা নিয়ে। আমি কত শত খোঁজ করেছি, কিন্তু এরকম পুত্রবধূ আনতে পারতাম না। জাঙ্কুক মৃদু হাসে, লাস্ট খাবারটা মুখে তুলে বলে, তুমি আবার এই একই টপিক নিয়ে পড়লে পাপা? পড়তে বাধ্য হলাম, তোমার কথাই ঠিক। অবশ্য আমার পুত্রবধূ ধৈর্যশীল এবং বুঝদার, নয়তো তোমার সাথে মনোমালিন্য হওয়ার পর জ্বর বাঁধিয়েছে ফেলেও একটাও টু শব্দ করলো না। জ্বর কিভাবে বাঁধালো? সারাদিন তো তোমার সাথে ছিল, আমি কিভাবে বলবো? ছি বাবা, আমি তোমার মমকে কখনোই উইশ ছেড়ে বিষ করতে দেইনি, না অসুস্থ হয়ে কষ্ট পাবে বলে। আর তোমার বিয়ের কতদিন যেতে না যেতে এই অবস্থা। যে তোমার ছেলে আমার পুত্রবধূকে কতটুকু ভালো রেখেছে সেটা দেখার বিষয়। জাঙ্কুক ততক্ষণে উঠে গেছে। টিস্যুতে হাত মুছে ঝড়ের বেগে বেডরুম থেকে গাড়ির চাবি নিয়ে ফিরে এসে সদর দরজার দিকে লম্বা পা ফেলে। সুগা ডেকে ওঠে, জাঙ্কুক কোথায় যাচ্ছি সেভাবে? ব্যস্ত বায়ে ছোট করে উত্তর দেয়, আসছি। ছেলের গতি দেখে নামজন মৃদু হাসে। এই ছেলে অন্তত সংসারী হোক, এতেই শান্তি পাবে। ঘুম থেকে উঠেইতে চমকালো। যিশুকে বের করে দিয়ে একটু ঘুমিয়েছিল, সেই ঘুম আবার যিশুর ডাকে ভাঙলো। জামা এসেছে, অথচ মেয়ে পড়ে পড়ে ঘুমাবে, এটা কেমন কথা? বেডের পাশেই মোড়াতে বসে স্বয়ং জাঙ্কুক তের দিকে কঠিন মুখ করে বসে আছে। তেও জাঙ্কুকের দৃষ্টিতে দৃষ্টি ফেলে, বিড়বিড়িয়ে উচ্চারণ করে, স্যার। বাহ, এইটুকুতে এই অবস্থা? জাঙ্কুক তাচ্ছিল্য সুরে হাসলো। তের রাগ হলো, গাল ফোলালো, কম্বল ছুঁড়িয়ে উঠে বসলো। অভিমানে অন্য পাশে মুখ ঘুরিয়ে বলল, আপনি কেন? দেখতে এলাম কত ডিগ্রি জ্বর হয়েছে, দেখি এদিকে আসো। আমি ঠিক আছি, সেটা তো দেখেই বুঝতে পারছি তুমি ঠিক কতটা ঠিক আছো, কিন্তু তোমাকে দেখতে এসে আমি অসুস্থ বোধ করছি। যাও তো, আম্মুকে বলো আমার জন্য স্ট্রং কফি করে দিতে, মাথাটা খুব ধরেছে। ক্লান্ত মুখ দেখে তেও বুঝলো মাথা ধরেছে। কম্বলের নিচ থেকে না উঠে রুম থেকে গলা বাড়িয়ে ডাকলো, আম্মু একটা স্ট্রং কফি করে দাও তো। কিচেন থেকে যিশু চেঁচিয়ে বলল, কফি না, ভাত খেয়ে যা, রাত অনেক হলো। তোমার জামাইয়ের জন্য। বলেই তে জাঙ্কুকের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই মাথা নুয়ে ফেললো, একটুখানি যেন লজ্জায় পেল। তখনই হন্তদন্ত হয়ে যিশু ঘরে ঢুকলো। জামাই ঘরে, তাই এতক্ষণ ঘরে পা রাখেনি। এবার আর না এসে পারলো না, জাঙ্কুকে জিজ্ঞেস করলো, আমি খাবার গরম করছি। আমি খেয়ে এসেছি আম্মু, আপনি কষ্ট করবেন না খামোখা, একটা কফি হলেই চলবে। আচ্ছা দিচ্ছি, তেমা উঠে আয়, খেয়ে যা। আমার ক্ষুধা নেই আম্মু, রাতে না খেয়ে ঘুমোয় না মা, খেয়ে যা। খাবো না, জাঙ্কুক বলে। আম্মু রুমে দিয়ে যান, আমি খাওয়াচ্ছি ওকে। যিশু বেরিয়ে যেতেই কেউ জেদ ধরে, আমি খাবো না। সারাদিন খাওনি, এখন একটু টু শব্দ করবে না, চুপচাপ খেয়ে নিবে। আপনার কথা শুনবো না। স্যার আমি তোমার, ভুলে গেছো? সেটা কলেজে, এখানে না। হাজবেন্ড তোমার।
আপনি তো মানেনি না। কখন বললাম মানি না? এই যে তোমার দেনমোহর শোধ করলাম, তোমার সবকিছু দায়িত্ব নিলাম, তুমি অসুস্থ শুনে দেখতে চলে এলাম। না মানলে কি এসব করতাম? হাজবেন্ড হিসাবে একটা দায়িত্ব আছে না? আমার দায়িত্ব নেওয়া লাগবে না, আমি একাই ভালো। আমার আব্বু আছে, আপনি কষ্ট করে এসেছেন, দেখা শেষ, ধন্যবাদ। বেশি রাত হয়ে যাবে, বাড়ি চলে যান। খেয়ে নাও। চলে যাচ্ছি, আমার খিদে মরে গেছে। খাবার খেয়ে জিন্দা করো। উফ, উফ টু। যিশু প্লেটে করে তেল খাবার দিয়ে গেল, জাঙ্কুকের কফি দিয়ে গেল। জাঙ্কুক মগে এক চুমুক দিতেই তেকে ইশারা করলো, তাড়াতাড়ি খাও, পরে আবার আমার যেতে লেট হয়ে যাবে। তে প্লেটের দিকে তাকিয়ে আছে দেখে জাঙ্কুক তাড়া দিল। তে অসহায়তা প্রকাশ করলো, সত্যি আমার খেতে ইচ্ছে করছে না, সারাদিন না খেয়ে খিদেটা মরে গেছে। আর কফি শেষ হওয়ার আগে যেন প্লেটটা ফাঁকা হয়। তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো, না হলে আমার লেট হবে। রাতের বেলা তুমি তো আবার আমাকে নিয়ে ভাবো, আমার ভালো চাও কি না? কথাটা যে ঠেস দিয়ে বলল তে খুব ভালো করে বুঝতে পেরেছে, তাই সে এমন তাড়াহুড়ো করে খেলো যে গলায় কয়েকবার আটকে গেল। ততবার পানি খেয়ে থামতেও হলো। প্রত্যেক লোকমা মুখে তোলার আগে জাঙ্কুককে আর চোখে দেখলো। জাঙ্কুক ইশারা করতে গপ গপ করে গিলল। লেট না করতে চেয়ে আবারও লেট হলো। জাঙ্কুক ততক্ষণই ধীরে সময়ে কফিটা চালিয়ে গেল। ঠান্ডা কফি কিছুটা মগেই পড়ে রইল। হাত ধুয়ে তে প্লেট সহ কিচেনে রেখে আসলো। যিশুকে নিয়ে যেতে বললেও এলো না, তেকে রেখে আসতে হলো। রুমে এসে দেখলো জাঙ্কুক গলার পাশে শার্টের বোতাম খুলছে। তেকে দেখতে দেখতে সে বিছানায় ঠিক আগের জায়গায় বসলো। পায়ের উপর কম্বল টেনে জাঙ্কুককে বলল, এখন আপনি যেতে পারেন। জাঙ্কুক বড় সড়ো একটি হামি তুলল। তে ভুরু কুচকালো। জাঙ্কুক পকেট থেকে ফোন ওয়ালেট বের করে ওয়ার্ড্রোবের উপর রাখলো। তারপর টের দিকে এগিয়ে গেল। আজ সারাদিন কি করেছি জানো? তোমাকে টাইম দিয়েছি, কলেজে গিয়েছি, বিকেলে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছি, তারপর কিছু ফ্রেন্ডসদের সাথে মিট করেছি, বাসায় ফিরে ফ্রেশ হয়ে ডিনার সেরে তোমার খবর পেয়ে দৌড়ে এসেছি। এত কাজের পর আমি এখন বেশ টায়ার্ড ফিল করছি। মনে হয় না এখন ড্রাইভ করে এত রাস্তা যেতে পারবো। আমার রেস্ট প্রয়োজন, 2 ঘন্টার জন্য ঘুমাবো, 2 ঘন্টা পর আমাকে ডেকে দিবে বলে তের পাশে শুয়ে পড়লো। তে চেঁচিয়ে উঠলো, মানে কি? তাহলে তো ফিরতে আরো রাত হবে। তোমার কি মনে হয় আমি মেয়ে? চুপ থাকো, তুমি এতক্ষণ ঘুমিয়েছো, এখন আমাকে ঘুমোতে দাও। এখানে বসে পাহারা দাও, ঠিক 2 ঘন্টা পর আমাকে ডেকে দিবে। গুড নাইট। আমি আপনাকে কিছুতে ঘুমোতে দিব না। তে, আমি সত্যি টায়ার্ড, লুক অ্যাট মি। আমি যতক্ষণ আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না ততক্ষণ আপনার দিকটা কিছুতেই দেখবো না। ওকে, জাস্ট ওয়ান কোশ্চেন, আপনি বিয়েটা কেন করেছেন আমায়? প্রশ্নটা শুনে জাঙ্কুক তৎক্ষণাৎ কিছু বলল না, সরল দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। চোখ বন্ধ করে আবার খুলল, ধীরে ধীরে বলল, আপেলের মতো থুতনিটা কামড়ে খেয়ে নিতে মন চেয়েছিল, তাই বিয়ে করেছি। ক্যান আই ট্রাই ওয়ান্স? জাঙ্কুক এক লাফে তের কাছে চলে এলো। ওর থুতনি পুরোটাই মুখ ভরিয়ে নিয়ে কামড়ে ধরল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে তে আত্মরক্ষার সময় পেল না, তীব্র ব্যথায় গোঙালো। স্যার। জাঙ্কুক ছেড়ে দিয়ে মুখোমুখি হলো, ঠোঁটে আঙুল চেপে শাসালো। নো মোর ওয়ার্ডস। জাঙ্কুক ঘুমিয়ে তের দিকে মুখ করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তে পড়েছে বেকায়দায়। মানুষটা তাকে কতভাবে যে শেষ করবে আল্লাহ জানে। বিয়ের পর থেকে একটু শান্তি পাচ্ছে না। তের ভোলা ভালা শান্তিপ্রিয় জীবনটা এখন জাঙ্কুক নামক মানুষটা গ্রাস করেছে। তারপরে এই হুটহাট অস্বাভাবিক কর্মকাণ্ড থেকে শেষ করে দিচ্ছে। ভবিষ্যৎ মেয়ে জেনেও কেন এভাবে হুটহাট কাছে আসে? তে থুতনিতে হাত রাখলো। ইস, ছোঁয়া যাচ্ছে না, জ্বলে উঠছে। তে ফোনের ক্যামেরায় নিজেকে দেখলো। পাঁচি লোকটা দাঁত বসিয়ে দিয়েছে। এই মুখ এখন কিভাবে সবাইকে দেখাবে? তের ভীষণ লজ্জা করছে। এরকম পাগলামি কেউ করে? 2 ঘন্টা হতে চললো। তের ইচ্ছে করছে না ডেকে দিতে। ইস, কি সুন্দর করে ঘুমিয়ে আছে। জল জ্যান্ত এত বড় একটা মানুষ। কেউ মানুক আর না মানুক, মানুষটা তার স্বামী। যাকে দেখে মুহূর্তে মেয়েরা আকর্ষিত হয়ে পড়বে, সেই মানুষটা তের স্বামী, নিজের পুরুষ। তের ভেতর ভেতর পুলকিত হয়। অবাধ্য নজর চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত আগাগোড়া ভালো করে পর্যবেক্ষণ করে। সুপুরুষ,
তার সুপুরুষ, হৃদয় শিহরণ জুড়ে সবচেয়ে বেশি টানে সেই পুরুষালী বুক। ডান পাশটায় শার্ট নেমে যেতে স্পষ্ট দেখা যাচ্ছে একটা ঘোরের মাঝে চলে যাইতে। হাত না বাড়িয়ে দেয় পা, স্পর্শ করে জাঙ্কুকের খোলা বুক, পুরো পাটায় গলিয়ে দেয় বুকের ওপর। অনুভব করে নিঃশ্বাসের ওঠানামা, তের পুরো শরীরে শিহরণ জাগিয়ে তোলে। চোখ বন্ধ করে নিজেকে দমাতে লেগে পড়ে। ডেকে দেবে না আর জাঙ্কুককে, যদি উঠে পড়ে তাহলে আটকাবে, অনুরোধ করে বলবে থাকুন, গভীর রাত, ফিরে নাই গেলেন আজ।